বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিশুরাই গর্বের, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক মুক্ত আগামীর বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে মেশে। গণহত্যার জন্য ক্ষমা, আর্থিক ক্ষতিপূরণ আদায়ে পাকিস্তানের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি, বললেন বিশিষ্টজনরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ RTVর। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রেজওয়ানা এবং আমি কামরুন্নাহার রবি। শুরুতেই উত্তাল মার্চের কথা। আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে পুরো জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করছে মুক্তিযুদ্ধে বীর শহীদদের। স্বাধীনতা দিবসে ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। মারফরেজা রিপোর্ট। সব অপশক্তির দরজা বন্ধ করে জীবনের বিনিময়ে যারা খুলে গেছেন আলোর জানালা, স্বাধীনতার ৪৮ বছরেও ম্লান হয়নি এতটুকু, বরং বিজয়ের জানালা আজও খোলা লাখো শহীদের শ্রদ্ধায়। তখনও পুরোপুরি জেগে ওঠেনি দেশ, ব্যতিক্রম কেবল সাভার স্মৃতিসৌধ, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা। বসন্তের ভোরে শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিসভার সদস্য আর দলের সিনিয়র নেতাদের নিয়ে ফের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকারের পক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। সাভার স্মৃতিসৌধ থেকে ধানমন্ডির ৩২-এ যান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও। মারুফরেজা, RTV, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে সকল বৈষম্য, অনিয়ম ও দুর্নীতি থেকে মুক্ত করার অঙ্গীকার করলেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সব স্তরের মানুষ। বললেন, ঐক্যবদ্ধ থাকলে বাঙালি জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। রুহুল আমিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। ২৩ বছরের অত্যাচার, অবিচার, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে নিজের জীবন দিয়ে জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন যে বীর যোদ্ধারা, স্বাধীনতা দিবসে তাদের শ্রদ্ধা জানাতেই মানুষের এই ঢল। নাম জানা অজানা সব শহীদদের স্মরণে স্মৃতির মিনারে আসেন সর্বস্তরের মানুষ।
শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। হত্যা অবশ্যই আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি আদায় করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম গণহত্যা ছিল বাংলাদেশে 1971 সালে, সেটা জাতিসংঘ থেকে আমরা এই স্বীকৃতি দাবি করি। দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। যে আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত হয়েছে। জনগণের অধিকারকে হরণ করা হয়েছে, তাদের ভোটাধিকার অধিকার করা হয়েছে। জনগণ ক্ষমতার মালিক, সেই মালিকানা থেকে যেই কেউ আমাদেরকে বঞ্চিত করে তারা স্বাধীনতা বিরোধী কাজ করছে, সংবিধান বিরোধী কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দেয়া হয়। শ্রদ্ধা জানান ডাকসুর নতুন নেতারাও। অনেক মানদণ্ডে বাংলাদেশের অনেক সূচকে বাংলাদেশের যে অবস্থান সেটি ঈর্ষণীয়। রাজনৈতিক দলাদলি নয়, আমরা গণতন্ত্রের উন্নয়নের বাংলাদেশ চাই, যেখানে সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে। স্বাধীনতার 48 বছরে প্রাপ্তি অপ্রাপ্তির নানা হিসেব করছেন অনেকেই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চেতনাটি সামনে এসেছিল, গণতান্ত্রিক চেতনা, এই গণতান্ত্রিক চেতনার ব্যত্যয় ঘটেছে বারবার। সেই কারণে আমরা সংকটের মুখোমুখি হয়েছি এবং এখনো কিন্তু আমরা সংকটের ঘূর্ণাবর্ত থেকে বেরিয়ে আসতে পারিনি। সর্বক্ষেত্রে দুর্নীতি বাংলাদেশকে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে। আমাদের দরিদ্র দেশ, তারপরে যতটুকু যে ক্ষেত্রে বরাদ্দ আসুক সেই ক্ষেত্রেও সেখানেও দুর্নীতি হচ্ছে, যে জন্য আসলে আমরা ততটা উন্নতি করতে পারছি না। ক্যাপিটালিজমটা এমনভাবে প্রবেশ করছে, যারা ধনী তারা আরও দিন দিন ধনী হচ্ছে, আর যারা গরিব তারা সবসময় এক্সপ্লয়েটেড হচ্ছে। আমি কিভাবে লাভ করতে পারবো, আমি কিভাবে এগিয়ে যাব আরেকজনকে বঞ্চিত করে। তবু দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় সবার কণ্ঠে। স্বাধীনতার অর্ধ শতাব্দীর দ্বারপ্রান্তে উপনীত হলেও দেশে এখনো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হয়নি। তাই স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তরুণরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেয়ার পাশাপাশি বৈষম্যহীন, ন্যায় ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন একটি সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নাজিব ফরাইজি, RTV, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 30 লাখ শহীদের পাশাপাশি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা। শিশুরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি উন্নত সমৃদ্ধ দেশ করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এই সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময় ঢাকা সহ আশেপাশের জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও শিশু সংগঠনের বর্ণিল কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহণ করেন সরকার প্রধান। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা জেলা প্রশাসন আয়োজিত শিশু কিশোর সমাবেশে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ী স্কুলকে পুরস্কার দেওয়া হয়। অভিভাবক এবং যারা পিতামাতা তাদেরকে অবশ্যই সবসময় লক্ষ্য রাখতে হবে সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, কিভাবে মেশে। সকলকে লেখাপড়ার দিকে যাতে মনোযোগ দেয়, খেলাধুলা, শরীরচর্চা, স্কুলের মধ্যে প্রতিযোগিতা, নানা ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশুদের যে মনন এবং যে মেধা তা বিকশিত হবে। মহান বিজয় দিবসে বাংলাদেশ পোস্ট অফিসের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন তিনি। তৃণমূলের ব্যাংকিং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে আর্থিক লেনদেনের বৈধ সুবিধা দিতে ডাক বিভাগ এই সার্ভিস চালু করল। এই সার্ভিসের মাধ্যমে সব শ্রেণী পেশার মানুষ কম খরচে দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন। এর আগে বিজয় দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট
10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই এবারের স্বাধীনতা দিবসে বিএনপির অঙ্গীকার, এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান স্বাধীনতা দিবসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মহাসচিব বলেন, গণতন্ত্র হরণ করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। এর আগে দলের প্রতিষ্ঠার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। স্বাধীনতার যে মূল চেতনা গণতন্ত্র, সেই গণতন্ত্রকে আজকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, গণতন্ত্রকে হরণ করা হয়েছে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে। অঙ্গীকার করেছি দেশ ও নেত্রীর মুক্তির জন্য সমস্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করব। ৭১-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া এবং ধ্বংস লুণ্ঠনের আর্থিক ক্ষতিপূরণ আদায়ে পাকিস্তানের বিরুদ্ধে এবার জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের মতে, অতীতে এই ধরনের উদ্যোগের অভাবে পাকিস্তান এখনও দায় স্বীকার বা ক্ষতিপূরণ দেয়নি। লক্ষ্য অর্জনে যত বাধাই আসুক অবিচল থাকার পরামর্শ দিয়েছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। আতিকা রহমানের রিপোর্ট। ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি বাহিনীর কবল থেকে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের সেই নারকীয় গণহত্যা বিশ্ববাসীর অজানা নয়, কিন্তু স্বাধীনতা ৪৮ বছর পেরিয়ে গেলেও সেই নৃশংস গণহত্যার জন্য বাংলাদেশের কাছে অনুতপ্ত হয়নি পাকিস্তান। এই দীর্ঘ সময়ে পাকিস্তানের অনেক নেতা বাংলাদেশে আসলেও কখনোই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। নওয়াব শরীফ একবার বলেছেন যে আমরা ক্ষমা চাই, কিন্তু সরকারিভাবে তারা এখনো ক্ষমা চায়নি। এটা খুবই দুঃখজনক। আজকে যেখানে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধের বিরুদ্ধে পুরো বিশ্ব একাট্টা হয়ে লড়াই করছে, সেখানটাতে পাকিস্তান যখন তার কৃত গণহত্যার বা মানবতা বিরোধী অপরাধে ক্ষমা চাইছে না, সেটা কিন্তু আসলে এক প্রকার ধৃষ্টতাই বলা যেতে পারে। ৭১-এর ধ্বংসযজ্ঞের জন্য বিভিন্ন সময় আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হলেও পাকিস্তানের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার তাগিদ দেন এই বিশেষজ্ঞ। স্বাধীনতা উত্তরকালে আমাদেরকে যখন স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তান থেকে, তারপরে কিন্তু দুই রাষ্ট্রের মধ্যে ক্ষতিপূরণের ব্যাপারে একটি কথাবার্তা হয় এবং একটি ডকুমেন্ট তৈরি করা হয়, যেখানে একটা মোটামুটি একটা হিসাবের একটা অঙ্ক চলে আসে। আমাদের যে অর্থগুলো আন্তর্জাতিকভাবে তারা নিয়ে দখল করে রেখেছে, আমাদের সম্পত্তি যে পার্ট তারা দখল করে রেখেছে, সেগুলোর একটা হিসেব নিকেশ কিন্তু হয়েছিল। এই মুহূর্তে আবারও জোরদার দাবি তোলা পাকিস্তানের কাছ থেকে, আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবি যাতে আমাদেরকে এত বছরের সুদ সমেত যাতে সেটা ক্ষতিপূরণ আমাদেরকে দিয়ে দেয়। তারা আমাদের পয়সায় তাদের ক্যাপিটাল তৈরি হয়েছে, ইসলামাবাদ হয়েছে, করাচি হয়েছে, তাদের ইন্ডাস্ট্রি হয়েছে, বিমান হয়েছে, পিআইএ হয়েছে, কিন্তু তারা আমাদের এক পয়সা, বরং যাওয়ার আগে যত টাকা ছিল সব চুরি করে নিয়ে গেছে। বঙ্গবন্ধু কিন্তু ওনার বিভিন্ন বক্তৃতায়, বিশেষ করে ইউএনের বক্তৃতায়, টাকা পয়সা ফেরত দেওয়ার কথা বলেছিলেন। এই অঙ্কের পরিমাণটাও আমরা বোধহয় কখনো ঠিক মতো নির্ধারণও করিনি যে টোটাল কত টাকা হতে পারে। আমি জানি না, এটা আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি হয়তো ভালো বলতে পারবেন। তারা যদি আমাদের বলেন, তখন আমরা এটা পাকিস্তানিদের কাছে পৌঁছাইতে পারি। গণহত্যার দায় স্বীকার ও ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পাকিস্তানের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য প্রভাবশালী দেশগুলোর প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। আতিকা রহমান, RTV, ঢাকা। ১৯৭১ সালের এই দিনে ৩০ লাখ শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। ২৬শে মার্চ প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার আগে ইপিআর এর ওয়্যারলেস বার্তার মাধ্যমে স্বাধীনতার আনুষ্ঠানিক বার্তা পাঠান বঙ্গবন্ধু। সেই ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতি। ইতিহাসবিদদের মতে বঙ্গবন্ধু দূরদর্শী প্রজ্ঞা ও নির্দেশ বাস্তবায়নের মধ্য দিয়ে উত্থান ঘটে স্বাধীন বাঙালি জাতির। আরও জানাচ্ছেন এহতেরামুল হক। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বিভীষিকাময় রাত নেমে আসে ১৯৭১-এর ২৫শে মার্চ। বর্বর পাকিস্তানি সেনাবাহিনী রাজধানী সহ সারা দেশে নিরস্ত্র মানুষের উপর আধুনিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রচিত হয় ইতিহাসের নৃশংস গণহত্যা।
26শে মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে বঙ্গবন্ধু ধানমন্ডির বাসভবন থেকে ইপিআরের ওয়্যারলেস বার্তার মাধ্যমে স্বাধীনতার আনুষ্ঠানিক বার্তা দেন, যা পরবর্তীতে বিভিন্ন জন রেডিওতে বঙ্গবন্ধুর পক্ষে পাঠ করেন। মুক্তিযুদ্ধ গবেষকদের মতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ছিল 26শে মার্চের আগেই রেসকোর্স ময়দানে ঐতিহাসিক 7 মার্চের ভাষণে। 1 মার্চ থেকে শুরু করে বস্তুপক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানের শাসন ক্ষমতা বঙ্গবন্ধুর হাতে ন্যস্ত হয়ে পড়েছে। স্বাধীনতা ঘোষণার অধিকার একমাত্র বাঙালি জাতির অবিসংবিধিত নেতা এবং 70 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তির তারই অধিকার ছিল। সেই অধিকারটি তিনি প্রয়োগ করলেন 26শে মার্চের মধ্যরাতে। তার ডাকে সাড়া দিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে স্বাধীনতার স্বপ্নে বিভোর বাঙালি। বঙ্গবন্ধুর নির্দেশ মতেই পরবর্তীতে মুজিবনগর সরকারের মাধ্যমে পরিচালিত হয় স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি বাহিনীও তাদের এদেশীয় দোসরদের সব ষড়যন্ত্র ছিন্ন করে বিচ্ছিন্নতাবাদের দায় এড়িয়ে এদেশের সূর্য সন্তানেরা প্রিয় মাতৃভূমিকে মুক্ত করতে এগিয়ে চলে। তার গ্রেপ্তার হওয়ার পর এটাও স্বীকার করতে হবে এর প্রধান দায়িত্ব খুঁটিনাটি সবগুলো বিষয় মুজিবনগরের যে সরকার তারই নীতিমালা কৌশল অবলম্বন করে সে দায়িত্বটা তারা পালন করেছে। দীর্ঘ 9 মাস সশস্ত্র লড়াই শেষে 71-এর 16ই ডিসেম্বর পূর্ণ বিজয় অর্জন করে বাঙালি। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় লাল সবুজের বাংলাদেশ। এহতেরামুল হক, RTV, ঢাকা। 25 মার্চ ভয়াল কালরাত স্মরণে আধার কাটুক হাজার আলোয় শিরোনামে মোমবাতি জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া কর্পোরেশন লিমিটেড RTV। এ সময় কবিতা, আবৃত্তি, নৃত্য আর গানে ফুটিয়ে তোলা হয় কালরাত্রির ভয়াবহতা। অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা জানান, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি। বিস্তারিত জানাচ্ছেন এআর বাদল। আধার কাটুক হাজার আলোয় শিরোনামে 25 মার্চের কালরাত্রি স্মরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করে বেঙ্গল মাল্টিমিডিয়া কর্পোরেশন লিমিটেড RTV। নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে কালরাত্রির ভয়াবহতা ফুটিয়ে তোলেন শিল্পীরা। এ সময় স্বাধীনতা ও দেশের গান পরিবেশন করেন তারা। পরে কালরাত্রির স্মরণে রাত 12টায় মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় অন্ধকার অমানিসার আঁধার দূর করে আলো ছড়াতে নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা করেন বিশিষ্টজনরা। তরুণদের উদ্দেশ্যে একটি কথা বলার আছে, তোমরা পাকিস্তানকে দিয়ে বাধ্য করবে একদিন বলতে যে বাংলাদেশ চিরজীবী হোক, এটা তাদের মুখ দিয়ে বলতে বাধ্য করবে, এটি আমরা আশা করি। যদি আপনি একটি একটি করে সেই 30 লক্ষ মানুষের পরিচয় দেন, বর্ণনা দেন, তাহলে বোঝা যায় যে কত কঠিন সেই কাজ। সারা জীবন আমরা কাজ করেও সেই 30 লক্ষ মানুষের তালিকা সম্পূর্ণ করতে পারব। অবদমিত বাঙালি প্রমাণ করেছে মিট্টি চাইলেই মিট্টি পাওয়া যায় না, বাঙালিরা মাথা নত করতে জানে না। মহান আন্তর্জাতিক মাতৃভাষার সঙ্গে গণহত্যা দিবসেরও আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান বক্তারা। 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময় এবং সেই রক্তের দাম আমরা দিতে জানি। আমরা গর্ব করি, আমরা বাঙালি, আমাদের অর্জন, আমাদের শ্রেষ্ঠ অর্জন, আমাদের স্বাধীনতা। এই বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলায় রূপান্তরিত আমরা করবই, জীবন দিয়ে হলেও এই হবে আমাদের শপথ। সেই দিবস, সেই স্বীকৃতি আন্তর্জাতিকভাবে আদায়ের জন্য আমরা সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করছি, দেশবাসী করছে। গণহত্যা দিবসেরও আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে দেশ এক নতুন মাত্রায় পৌঁছাবে বলেও মনে করেন তারা। বিশ্ববাসীকে বোঝানো সম্ভব হবে যে 9 ডিসেম্বর নয়, 25শে মার্চ হওয়া উচিত আন্তর্জাতিক গণহত্যা দিবস।
আর বাদল, RTV, ঢাকা। মার্চ মাস বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি মাস। এই মাসে জাতির পিতার জন্ম হয়েছে, তিনি ঐতিহাসিক ভাষণ দিয়েছেন এবং এই মাসেই পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার শিকার হয় বাঙালি। তাই এই মাসটি বাঙালি জাতির জীবনে স্মরণীয় হয়ে থাকবে আজীবন, এমন মন্তব্য করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। সোমবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় চৌমুহনীর আলহাজ মোর্শেদ আলম কমপ্লেক্স ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে আলহাজ মোর্শেদ আলম সেনবাগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত চাচুয়া হাজী আলী আকবর দাখিল মাদ্রাসা ও জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন। এই যে মার্চ, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। সে 7 মার্চের ভাষণ, তারপরে 17 তারিখে বঙ্গবন্ধুর জন্ম তারিখ, তারপরে 25শে মার্চ সে কাল রাত্রিতে হানাদার বাহিনী আমাদের বাঙালি জাতির উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছিল। সেদিনেই বঙ্গবন্ধু মূলত আমরা স্বাধীনতার যুদ্ধ আমরা শুরু হয়ে গেল। আমাদের 30 লক্ষ লোকের এখানে আত্মহতি দিতে হইল এবং 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হইল। আমরা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রে আমরা পেয়ে গেলাম। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চের আল্লুর মসজিদে হামলার ঘটনায় নিহত 3 বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত 10টার দিকে 2 জনের মরদেহ পৌঁছানোর কথা রয়েছে। আগামীকাল এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরেকজনের মরদেহ পৌঁছাবে। নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল প্রকৌশলী শফিকুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। গেল 15 মার্চের সন্ত্রাসী হামলায় নিহত হন 5 বাংলাদেশি সহ 50 জন। এদের মধ্যে 2 বাংলাদেশির মরদেহ দাফন করা হয় নিউজিল্যান্ডে। বাকি 3 জনের মরদেহ বাংলাদেশে আসছে আজ। ইতিমধ্যেই হামলার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। ঊনপঞ্চাশতম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার স্ত্রী রাশেদা খানম তাকে স্বাগত জানান। কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বীরশ্রেষ্ঠদের পরিবার ও মুক্তিযোদ্ধারা ছাড়াও মন্ত্রী পরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের কূটনীতিক, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি, সংসদ সদস্য, 3 বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, সম্পাদক, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, সাহিত্যিক, বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এক নজরে মহান স্বাধীনতা দিবসের আরও কিছু খবর জানাচ্ছেন জাহিদ রহমান। 25শে মার্চের হত্যাযজ্ঞের স্মৃতিজড়িত বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিপাঠ ঘুরে প্রায় 32 কিলোমিটার পথ পেরিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একদল অভিযাত্রীর অদম্য পদযাত্রা জাতীয় স্মৃতিসৌধে পৌঁছায়। পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী 2013 সাল থেকে এই পদযাত্রার আয়োজন করে আসছে। স্বাধীনতা দিবসে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকচিত্র ও মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয় জাদুঘর। জাতীয় জাদুঘরে এই প্রদর্শনী উদ্বোধন করেন দেশবরেণ্য চিত্রশিল্পী হাশেম খান। প্রদর্শনী চলবে 30 মার্চ পর্যন্ত। স্বাধীনতা দিবসে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI আয়োজন করে দিনব্যাপী আলোচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মহাখালীর আবাসিক কোয়ার্টারে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন। স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে নৌকাবাইজ প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ রোয়িং ফেডারেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম।
দর্শক, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলছে নানা অনুষ্ঠান। এই মুহূর্তে সিলেটের একটি অনুষ্ঠানে আছেন সহকর্মী হোসেন সুজাত। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সুজাত, সিলেটের স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন। আজ সমগ্র দিন থেকে কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে বিকেল 4টা থেকে সম্মিলিত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং এখন পর্যন্ত চলছে এবং এটি রাত 8টা পর্যন্ত চলবে বলে আমরা জানতে পেরেছি। এই আয়োজনে কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক গ্রুপের এই আয়োজনে কিন্তু সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক এবং নৃত্য সংগঠন অংশগ্রহণ করেছে এবং উপরে বিভিন্ন গান, কবিতা আবৃত্তি এবং নাটক পরিবেশন করছেন। তো সব মিলিয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কিন্তু সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে এবং আমরা সিলেট যেটি শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রচুর নিরাপত্তা রয়েছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো সিলেটে শান্তিপূর্ণ ভাবে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সাদিয়া। সুজাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে স্বাধীনতা দিবসের খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী হোসেন সুজাত। নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপি ও ঐক্যফ্রন্টকে গঠনমূলক সমালোচনা করে মূলধারায় ফিরে আসার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রকাশনা ও তথ্যচিত্র প্রকাশনা অনুষ্ঠান উদ্বোধনে একথা বলেন তিনি বলেন, বিএনপির রাজনীতি খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, মুক্তি আর তারেক রহমানের মামলার মধ্যে আটকে আছে। স্বাধীনতা দিবসে জাতিকে দেওয়ার মতো তাদের কিছু নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন সিঙ্গাপুরে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আবু নাসার রিজভী। তিনি জানান, সেতুমন্ত্রী সুস্থ আছেন এবং তার প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। গত 20 মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডক্টর সিবানস্টিন কুমার সামির নেতৃত্বে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। দেশের কয়েক জায়গায় সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। সকালে কুমিল্লার চান্দিনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুটুমপুরে স্কুল ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিনকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর প্রতিবাদে প্রায় 1 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এদিকে শরীয়তপুরের কেদারপুরে ট্রলির চাপায় ফয়সাল নামের এক ব্যক্তি নিহত হয়েছে। ঝালকাঠির রাজাপুরে বাস চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী তৌহিদুল ইসলাম। দিনাজপুরে হিলিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন এক পথচারী। সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাক চাপায় মারা গেছেন আব্দুস সোবহান সরকার নামের এক ব্যক্তি। তিনি চলচ্চিত্র পরিচালক এম সরকারের ভাই। গোপালগঞ্জ সদরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরাজিত 2 স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এই ঘটনায় আহত হন পুলিশ সহ কমপক্ষে 10 জন। সকালে গোপালগঞ্জ টেকেরহাট ও গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, গেল 24 মার্চ হয়ে যাওয়া সদর উপজেলা নির্বাচনে ভোট গণনা অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করে পরাজিত প্রার্থীর সমর্থকরা টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। তারা বাধা দিলে র্যাব পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পরে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার পুনরায় নির্বাচনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। এই উপজেলা আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয়ী হয় স্বতন্ত্র প্রার্থী। 11 বছরে পদার্পণ করল বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি। 10ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ টিভি কার্যালয়ে বর্ণাঢ্য মিলন মেলা ও অনুষ্ঠান মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানকে আলোকিত করতে আরটিভির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। সঙ্গে ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুল রকিব। স্বাধীনতা দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চ্যানেলটি আয়োজন করেছে 2 দিনের দেশ উৎসব। অত্যন্ত জনপ্রিয়, আমার নিজেরও ব্যক্তিগত অত্যন্ত পছন্দের। গ্রাফিক্সগুলো খুবই সুন্দর, একটা অত্যন্ত সুন্দর একটা সুশীল একটি চ্যানেল। আমি তো মনে করি
অনেক কিছু অনুকরণীয় আছে দেশ টিভির কাছ থেকে শেখার। আমরা আসলে একই পরিবার। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনাইটেড হসপিটালের উদ্যোগে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শামুরবাড়ি গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনুস খান মাহমুদা খানম মেমোরিয়াল হেলথ কমপ্লেক্সে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এই সময় প্রায় 4000 রোগীকে ফ্রি মেডিকেল সেবা দেওয়া হয়। প্রতি বছর রোগীদের এমন ফ্রি সেবা দেওয়ার কথা জানান ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণ করছে জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শ্রদ্ধা। শিশুরাই গড়বে সন্ত্রাস জঙ্গিবাদ মাদকমুক্ত আগামীর বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। স্বপ্নের দেশ করার প্রত্যয়। গণহত্যার জন্য ক্ষমা, আর্থিক ক্ষতিপূরণ আদায়ে পাকিস্তানের বিরুদ্ধে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি, বললেন বিশিষ্টজনরা। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ RTV। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটাল। ধন্যবাদ সবাইকে।